রায়ান, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের বরাবরই কাঙ্ক্ষিত যে কোর্সটা থাকে। আমরা তোমাদেরকে কোর্সটার নাম দিয়েছি হচ্ছে কমপ্লিট অ্যাডমিশন সলিউশন, যেটাকে আমরা বলি সিএএস, কমপ্লিট অ্যাডমিশন সলিউশন। সেই সিএএস নিয়ে আসলে আমরা তোমাদের একটা ম্যারাথন কিছু দিতে যাচ্ছি, তোমরা একটু দেখো। সেটা হচ্ছে কমপ্লিট অ্যাডমিশন সলিউশন, হ্যাঁ, সি এ এস, ঠিক আছে, কমপ্লিট অ্যাডমিশন সলিউশন। কমপ্লিট অ্যাডমিশন সলিউশনে আমরা তোমাদের সাথে এখানে অ্যাডমিশনের এ টু জেড তোমাদের সাথে কথা বলবো। আমরা প্রথমে শুরু করব এবছর বিভিন্ন ইউনিভার্সিটিতে আসা সাম্প্রতিক প্রশ্নের ব্যাখ্যাবলী দিয়ে, ঠিক আছে। তো সাম্প্রতিক প্রশ্নের বিভিন্ন ইউনিভার্সিটিতে আসা যে প্রশ্নগুলো, সেগুলো নিয়ে আজকে প্রথম ক্লাসে আমরা ধারণা নিব। বিকজ এবছর বিভিন্ন ইউনিভার্সিটিতে কি ধরনের প্রশ্ন আসছে, কিভাবে আসছে, সেগুলো তোমাদের জানান দিতে হবে। এই ইম্পর্টেন্ট লাইভটি তোমরা কখন হারিয়ে ফেলবা ঠিক নাই। সো তোমাদের যারা লাইভে আছো প্রত্যেকের টাইম লাইনে তোমরা হচ্ছে এটা একটু শেয়ার করে রাখবা। বিকজ হচ্ছে যখন তোমার প্রয়োজন হবে তখন সেই লাইভটা তুমি আবার দেখে নিবা। সো আমরা একটু দেখে নেই, সেটি হচ্ছে আমি একটু আমার টাইম লাইনে শেয়ার করে দিয়ে আসি। আসপেক্ট সিরিজের পেজে যাব, যে হচ্ছে লাইভটা, আচ্ছা লাইভটা দেখে এটা শেয়ার করে দেব। ওকে, আচ্ছা, এক্স কোশ্চেন অ্যানালাইসিস 2024-25, 2024-25 সালের বিভিন্ন ইউনিভার্সিটিতে আসার কোশ্চেন গুলো আমরা একটু টাইমলাইনে শেয়ার করে আসলাম। হ্যাঁ, তোমরা প্রতিটা কোশ্চেন সম্বন্ধে ধারণা নিলে তাহলে আমরা নেক্সট এপিসোড মানে নেক্সট উইক থেকে আমরা তোমাদের বিভিন্ন কোচিং সেন্টারের প্রশ্নগুলো সলভ করব। বাংলাদেশের টপ লেভেলের সায়েন্স, মেডিকেল এবং ভার্সিটি এবং মানে হচ্ছে 3টা সেগমেন্ট থাকবে আমাদের। সেটা হচ্ছে যারা মেডিকেল পরীক্ষার্থী আছে তাদের জন্য এমসিএস থাকবে, মেডিকেল কমপ্লিট সলিউশন, আর থাকবে বিসিএস ক এবং খ দুটোর জন্য থাকবে, এবং সবশেষে থাকবে হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রশ্ন সলভ থেকে শুরু করে সবকিছু। বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন কোচিং সেন্টারের সকল কোশ্চেন আমাদের ওয়েবসাইটে পাবা www.aspectseriesbd.com, সেখানে। সো সেখানে তোমরা তোমাদের টাইমলাইনে দেখতে পাবা। আমরা আজকের ক্লাসটি তোমাদের হচ্ছে রিজভি ভাইয়া শুরু করবে। আমি তোমাদের ক্লাসটা শুরু করব হচ্ছে বিগত বছরের কোশ্চেনের পরে আমরা যখন বিভিন্ন কোচিং সেন্টারে কোশ্চেন সলভ করবো, নেক্সট উইক থেকে আমি তোমাদের সাথে ক্লাসে থাকবো। তবে আমাদের একটা নিউ এপিসোড সামনে আসবে, সেটি তোমাদেরকে আমরা ঘোষণা দিব। সেটি হচ্ছে বাংলাদেশের টপ লেভেলে যে কোচিং সেন্টার গুলো আছে সেগুলো কোশ্চেন সলভ করবোই, প্লাস প্রতিটা ক্লাসে আমাদের সাজেস্টিভ থাকবে যে এই চ্যাপ্টারে আমরা কি কি টপিক পড়বো, সেগুলোই আমরা আসলে শুরু করব। থ্যাংক ইউ সো মাচ। আমরা শুরু করব আজকের ক্লাস। তো প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত বছরের কোশ্চেন থেকে শুরু করব। তোমাদের একটা জিনিস বলি, যে তোমরা কেমিস্ট্রি ভার্সিটি পরীক্ষা দাও, মেডিকেল পরীক্ষা দাও এবং ইঞ্জিনিয়ারিং এমসিকিউ পরীক্ষা দাও, কেমিস্ট্রি প্লাস বইটা তোমার টেবিলে থাকলে আর কিচ্ছু বড় লাগবে না, জাস্ট এনাফ, ঠিক আছে। এখান থেকে 100% প্রশ্ন কমন পড়ে। আমরা তোমাদেরকে 100% কথা বলবো না, বলবো যে 90% হলে তুমি ফার্স্ট হয়ে যাবা, 80% হলে তুমি প্রথম শ্রেণীতে থাকবা। সো আমরা শুরু করব। আমি রিজভি ভাইকে ওয়েলকাম করছি যে আজকের ক্লাসটা কন্টিনিউ করার জন্য। এখানে আজকে ঢাবি, জাবি, রাবি, চবি এই 4টা টপ লেভেলের ইউনিভার্সিটি কোশ্চেন আমরা সলভ করব। সো প্রথমে আমরা ঢাবাই কোশ্চেন দিয়ে সলভ করব এবং প্রতিটা কোশ্চেন রিলেটেড ইনফরমেশন গুলো ভাইয়া তোমাদের সাথে বলবে। সো বিভিন্ন কোশ্চেন সম্বন্ধে ধারণা হওয়ার পরে আমরা সামনে হচ্ছে কোচিং এর ক্লাসগুলো শুরু করব। থ্যাংক ইউ হোসেন ভাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। হোসেন ভাই যেটা বলছিল সেটা হচ্ছে আমাদের আসপেক্ট সিরিজের যে ক্লাস, সেই লাইভ ক্লাসগুলো আজকে শুরু হচ্ছে। আজকে থেকে ক্লাসগুলো মূলত শুরু হচ্ছে আমাদের সায়েন্সের ক্লাস দিয়ে শুরু হচ্ছে, তবে আর্টস কমার্সের প্রশ্নগুলো থাকবে। আর আমরা আজকে মূলত যেটা করব সেটা হচ্ছে আমাদের যে প্রশ্নগুলো আছে, বিশেষ করে 24-25 সেশনের যে ইউনিভার্সিটিতে প্রশ্নগুলো আসছে, ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে অন্যান্য ইউনিভার্সিটি যেগুলো আছে, তো ওই প্রশ্নগুলো আমরা সমাধান করব। তো ক্লাসের শুরুতে তোমরা হচ্ছে কমেন্টস একটু জানিয়ে দাও তোমাদের প্রিপারেশনে কি অবস্থা, কেমন কি আছো, এবং বর্তমানে তোমার প্রিপারেশন কেমন চলছে। আর আজকের ক্লাসটা খুব মনোযোগ দিয়ে পড়বা, কারণ প্রত্যেকটা অপশন বুঝে বুঝে পড়তে হবে, কেন উত্তর হলো না, কেন উত্তর হলো। তো এই জিনিসগুলা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যদি আমরা
ইন ফিউচারে মনে রাখবা যে একই ক্যাটাগরি যেহেতু প্রশ্নগুলো হয়, সেই ক্ষেত্রে হচ্ছে টটোমারিজম নিয়ে, ধরো এই যে প্রশ্নটা আসছে, সেই প্রশ্নটা হচ্ছে কোন যৌগটি টটোমারিজম দেখায়, তাহলে কোন যৌগটা টটোমারিজম দেখায়, এই টাইপের প্রশ্ন তোমার ইন ফিউচারে কি কি প্রশ্ন আসতে পারে, যে কোনো একটা যৌগ দিয়ে বলতে পারে যে এটা কি দেখায়, টটোমারিজম দেখায় কিনা। সো টটোমারিজম দেখানোর জন্য কি কি শর্ত আছে, সেই শর্তগুলো তোমার জানতে হবে, আমি জানি তুমি এগুলো জানো। তো আমরা এই টপিকগুলো খুব ভালো করে পড়বো। তো ফার্স্ট আমরা শুরু করতে যাচ্ছি, তোমার ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন দিয়ে দাও, বিভিন্ন গ্রুপে তুমি শেয়ার করতে পারো, তাহলে তোমার এই কোশ্চেন গুলা, অ্যানালাইসিস গুলা তুমি সহ তোমার ফ্রেন্ডরাও পেয়ে যাবে। আচ্ছা, তো ফার্স্টে যে প্রশ্নটা সেটা হচ্ছে আমাদের এখানে যে দেওয়া আছে, সেটা হলো যে প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে টটোমারিজম দেখায় কোনটি, তাই না? তো টটোমারিজম দেখানোর জন্য যে শর্ত আছে, আমরা কি জানি টটোমারিজম দেখানোর জন্য একটা শর্ত আছে, সেই শর্ত হচ্ছে অবশ্যই কি হওয়া লাগবে, কার্বনিল যৌগ অর্থাৎ কিটোন হওয়া লাগবে, অথবা হচ্ছে এলডিহাইড হওয়া লাগবে, তাই না? এবং এই ধরনের একটা যৌগ হওয়া লাগবে, সেটা হচ্ছে CH3CO মূলক, এটা থাকতে হবে। যদি CH3CO মূলক কোন একটা যৌগ থাকে, তখন এটা হচ্ছে টটোমারিজম দেখাবে। আচ্ছা, তাহলে টটোমারিজম দেখাবে আমরা এখান থেকে অপশন দেখে বুঝতে পারছি, এখানে যেহেতু CH3CO মূলক এটা আছে, তার মানে 100% এইটাই আনসার হবে। এগুলা না হওয়ার কারণ কি তুমি আশা করি বুঝে গেছো, কারণ এগুলো কোনোটাতেই CH3CO মূলক নেই। ওকে, আচ্ছা, ওকে, আমরা সামনে যাচ্ছি। তারপর কোন যৌগটি জলীয় দ্রবণে ব্রোমিনের সাথে বিক্রিয়া করে না, ব্রোমিনের সাথে কোনটা বিক্রিয়া করে না? দেখো তোমরা যখন জৈব যৌগ পড়াশোনা করেছো, জৈব যৌগ পড়াশোনা দেখেছো যে ব্রোমিন পানির যে বিক্রিয়াটা ছিল, তাই না? তো ব্রোমিন পানির বিক্রিয়াতে তুমি একটা জিনিস দেখেছো যে ওইখানে কিছু কিন্তু কন্ডিশন দেওয়া ছিল, সেই কন্ডিশনের ভিতরে তুমি একটা জিনিস দেখছো যে এই অ্যালকিন বিক্রিয়া করে, অ্যালকোহল বিক্রিয়া করে, অ্যামিন বিক্রিয়া করে, তাই না? কিন্তু অ্যালকাইল বেনজিন বিক্রিয়া করে না। তোমরা দেখো কি বের করতে বলছে, কোনটি বিক্রিয়া করে না? অ্যালকাইল বেনজিন বিক্রিয়া করে না, তাই না? আচ্ছা, কমেন্টসে তোমরা জানাবা, ঠিক আছে? তোমাদের আনসার গুলো অবশ্যই জানাবা, তাহলে আনসার করলে যেটা দেখা যাবে সেটা হচ্ছে তোমার জানা অনেক কিছু ভুল থাকতে পারে, এগুলো কিন্তু আস্তে আস্তে সঠিক হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তারপর কি বলছে, একটি নির্দেশকের পিকে ইন এর মান 9.3 হলে নির্দেশকটি কোন টাইটেশনের জন্য সর্বোত্তম? দেখো কি বলছে এখানে 9.3, তাই না? আচ্ছা, 9.3 বলা আছে, তাহলে ট্রাইটেশনের জন্য কোনটি উত্তম হবে? আচ্ছা, 9.3 একটা জিনিস খেয়াল করো তো, আমরা যে পিএইচ মান যেটা জানতাম সেটা হচ্ছে আমরা জানি 7 এর উপর গেলে এটা ক্ষারীয় হবে, তাই না? আবার যদি 7 এর নিচে আসে তাহলে সেই ক্ষেত্রে ওটা কি হবে? এটা হচ্ছে অ্যাসিডিক হবে। তাহলে যেহেতু এটা একটা ক্ষারীয় বিষয়, তাহলে এটা আনসার কি হতে পারে বলো? তোমরা একটু কমেন্টসে জানো, আমরা কমেন্টস গুলো চেক করি। কে কোন জায়গা থেকে দেখছো আমাদের ক্লাসটি সেটাও কমেন্টে জানাতে পারো, এবং কে কি প্রিপারেশন নিচ্ছ সেটাও জানাতে পারো। যেহেতু আমরা ভার্সিটি প্রশ্ন সমাধান করছি আজকে, যারা মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ তারাও কিন্তু হচ্ছে এই ক্লাসটা খুব মনোযোগ সহকারে করতে হবে। কেন? কারণ মেডিকেলের সিট সংখ্যা কম, ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা দেখা যায় যে মেডিকেল অ্যাডমিশন, মেডিকেলের চান্স না হওয়ার কারণে ইউনিভার্সিটি প্রিপারেশন নেয়। তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমার ইউনিভার্সিটি প্রিপারেশনটা পাশাপাশি রাখতে হবে। তাহলে বলো যে এই যে নির্দেশকের 9.3 মানটা কি হবে? দেখো এখানে একটা জিনিস খেয়াল করো যে যেহেতু এটা 9.3 অর্থাৎ 7 এর থেকে বেশি, তার মানে অবশ্যই এটা কি হতে হবে? ক্ষারীয় হতে হবে, রাইট? তাহলে আমরা এখানে বলতে পারি যে এটা অবশ্যই শক্তিশালী কোন অ্যাসিডের সাথে দুর্বল কোন একটা অ্যাসিডের সাথে শক্তিশালী ক্ষার। কেন? কারণ যেহেতু এটা হচ্ছে 9.3 এর বেশি, তার মানে আনসারটা দেখো, এটা হচ্ছে শক্তিশালী অ্যাসিড, এটা হচ্ছে দুর্বল ক্ষার, তার মানে এটা হতে পারে না। এটা হচ্ছে কি দুর্বল অ্যাসিড এবং হচ্ছে শক্তিশালী ক্ষার, তার মানে এইটাই আনসার হবে। বোঝা গেল কিনা? তাহলে অবশ্যই কিসের উপরে? যেহেতু 7 এর উপরে বলছে, তার মানে অবশ্যই কি হবে? দুর্বল অ্যাসিড। একটু লিখে রাখবো তোমরা, যখন হচ্ছে দুর্বল অ্যাসিড হবে, দুর্বল অ্যাসিড প্লাস শক্তিশালী বেস, বেস মানে আমরা ক্ষার জানি, এই দুইটা কম্বিনেশন যখন, তখন হচ্ছে 7 এর উপরে। ওকে, এটা নোট ডাউন করে রাখবে। আর যদি আমাদের এখানে 7 এর কম বলতো, তাহলে আমরা কি দেখতাম? যে দুর্বল ক্ষারের সাথে শক্তিশালী অ্যাসিড দেখতাম। ওকে, আচ্ছা, তারপর প্রশ্ন, নিচের বিক্রিয়াটির নাম কি? এই যে দেখো নামধারী বিক্রিয়া, নামধারী বিক্রিয়াগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে, কোনটা কি ধরনের বিক্রিয়া। আশা করি এটা দেখার সাথে সাথে তোমাদের একটা জিনিস মনে পড়ছে, এখানে একটা জিনিস, সেটা হচ্ছে যেহেতু এখানে কি আছে বলো, পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে, এখানে কি আছে? ব্রোমিন আছে, তাই না? এটা কি ধরনের বিক্রিয়া তুমি কিন্তু পড়ছো, ঠিক না? আচ্ছা, কমেন্টস একটু জানো, আমরা কমেন্টস গুলো দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে তোমাদের প্রিপারেশন কেমন আছে এবং কোন কোন জায়গা থেকে তোমাদের টাচ করতে হবে, কোন কোন জায়গা থেকে তোমাদের ফোকাস করতে হবে। তো তোমাদের ক্ষেত্রে একটা জিনিস বলবো যে এই যে আমাদের কেমিস্ট্রি প্লাস বুক, এটা সবাই চেনো, বর্তমান সময়ে বাংলাদেশের কেমিস্ট্রির জন্য বেস্ট একটা বই হচ্ছে কেমিস্ট্রি প্লাস। এবং এই কেমিস্ট্রি প্লাস বইতে অর্গানিক কেমিস্ট্রির যে টপিক আছে, ওইখানে একটা টপিক আছে শুধু নামীয় বিক্রিয়া বা নামধারী বিক্রিয়া। ওই নামীয় বিক্রিয়া বা নামধারী বিক্রিয়া কিন্তু এইগুলো সবকিছুই আছে। ওকে, তো ওই জায়গা থেকে তোমরা এগুলো দেখবা। তো এইগুলা আছে, তোমরা যাদের কালেকশন আছে ভালো কথা, যাদের কালেকশন নেই কালেকশন করে ফেলবা। আচ্ছা,
আহ, কে কি বলতেছে, কে কে আছে আমি একটু দেখি। কি নাম? লাইবাতুল জান্নাত। আচ্ছা, তারপর হচ্ছে সম্পদ দাস। আচ্ছা, আছো। ওকে, তারপর হচ্ছে রাকিব আহমেদ জীবন আছো। ওকে, আচ্ছা। তোমাদের প্রিপারেশন সম্পর্কে আমাদের জানো, আমরা একটু জেনে নিই তোমাদের প্রিপারেশন সম্পর্কে, তাহলে হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হবে। তোমাদের একটা জিনিস শেয়ার করি আমি, এখানে কি কি জিনিস তোমরা এখান থেকে দেখতে পারবা সেটাও আমি শেয়ার করতে পারি। এখানে দেখবা যে এখানে আমরা প্রত্যেকটা অধ্যায়ের আলাদা আলাদা করে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে দেওয়া আছে যে প্রশ্নগুলা। বিগত বছর প্রশ্ন অ্যানালাইসিস ব্যতীত কিন্তু তোমার চান্স হওয়ার সম্ভাবনা খুবই কম, তাই এগুলো কিন্তু চান্স অবশ্যই এগুলা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, ঠিক আছে, আমি এগুলা তোমাদের ক্লাসের মাঝখানে একটু শেয়ার করব। ওকে, ওকে, একজন বলছো কমেন্ট, ওকে ফাইন। এটা হচ্ছে কি হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। এখন ভাই দেখো, তোমার এইটা হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, ঠিক আছে? তো এই যে এই বাকি তিনটাও কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। কিসের জন্য? তোমার এই নেক্সট ইয়ার এক্সাম আসার জন্য। সেলমের বিক্রিয়া কি, উর্সফিটের বিক্রিয়া কি, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া কি, এই বিক্রিয়াগুলো কিন্তু একদম তোমার নোট করে রাখতে হবে। কারণ যেহেতু এই বছর এটা দিয়ে প্রশ্ন আসছে, তোমার নেক্সট ইয়ার এখান থেকে প্রশ্ন আসা স্বাভাবিক, খুবই নর্মাল, ঠিক আছে? ওকে ফাইন, একজন বলছো, নাম হচ্ছে রাব্বি না রবি। আচ্ছা, একই তাপমাত্রা ও চাপে কোন গ্যাসে 1 গ্রামে সবচেয়ে বেশি আয়তন দখল করে? দেখো, 1 গ্রামে সবচেয়ে বেশি কি দখল করার কথা বলছে? আয়তন দখল করে। কোনটা? একই তাপমাত্রা চাপে কোন গ্যাসের 1 গ্রামে সবচেয়ে বেশি আয়তন দখল করে? তাহলে সবচেয়ে বেশি কে আয়তন দখল করে? দেখো, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে প্রত্যেকটা গ্যাস দেওয়া আছে। দেখো, আমরা কি জানি? আমরা জানি ভি সমানুপাতিক এন, আমরা এটা জানি। আয়তন মোল সংখ্যার কি সমানুপাতিক, ঠিক না? তাহলে মোল সংখ্যা এন সমান আমরা কি জানি? মোল সংখ্যা এন সমান হচ্ছে ডাব্লিউ বাই এম, অর্থাৎ ভর বাই মোলার ভর। তুমি দেখো, নাইট্রোজেনের ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো যে নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা এটাকে কি বলবো? নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা বলবো 1/28। যদি আমরা বলি অক্সিজেনের ক্ষেত্রে, তাহলে এটা আমরা বলবো 1/32। যদি আমরা NH3 এর ক্ষেত্রে বলি, তাহলে আমরা এটাকে কি বলবো? 1 বাই কত? 14 3 17, তাই না? যদি আমরা আর্গন বলি, তাহলে আমরা বলবো 1 বাই হচ্ছে কত? 36। ওকে, তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো যে এইখানের মধ্যে সবচেয়ে বড় কোনটা বলো? এইখানের মধ্যে সবচেয়ে বড় কোনটা বলো? বলো। তাহলে আমরা জানি যে দেখো, নিচের মান যত বেশি ছোট হবে সে তত কি হবে? বড় হবে, ঠিক কিনা? নিচের মান যত ছোট হবে টোটাল মানটা তত কি হবে? বড় হবে। তার মানে এই তিনটার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে কি? NH3। তার মানে NH3 কি করে? এই NH3 হচ্ছে 1 গ্রামের জন্য, প্রত্যেকের ভর যখন 1 গ্রাম, তখন NH3 এর সবচেয়ে বেশি আয়তন দখল করবে। ওকে, আচ্ছা, এই টাইপের প্রশ্ন কিন্তু ঠিক সেম টাইপের প্রশ্ন কিন্তু জাহাঙ্গীরনগরে আসছে। জাহাঙ্গীরনগরের প্রশ্ন সমাধান করতে গেলে তোমরা এই জিনিসগুলা দেখতে পাবা। ওকে, বলছে ডি অরবিটাল গুলো অক্ষ বরাবর অবস্থিত, মোস্ট ইম্পর্টেন্ট। এটা ঢাকা ইউনিভার্সিটি কিন্তু রিটেনে আসছে, ঠিক আছে? এই প্রশ্নটা রিটেনে আসছে। বলছে ডি অরবিটাল গুলো অক্ষ বরাবর, কোনগুলো অক্ষ বরাবর? দেখো, ডি এর অরবিটাল কয়টা? ডি এর অরবিটাল হচ্ছে 5টা, তাই না? আচ্ছা, ওকে, এটা আনসার কি হবে বলে দাও, আমি একটু হেল্প করি তোমাদের। সেটা হচ্ছে ডি এর অরবিটাল হচ্ছে 5টা। আমরা কি জানি? এটা হচ্ছে ডি এক্স ওয়াই, আমরা জানি ডি ওয়াই জেড, ডি জেড এক্স, তাই না? আচ্ছা, ডি এক্স ওয়াই মানে কি? দেখো তো, এটা যদি এক্স আর এটা যদি ওয়াই হয়, তাহলে আমরা জানি এটার কেমন হবে? ঠিক মাঝখান দিয়ে, ঠিক কিনা? ডি ওয়াই জেড, তাহলে কি হবে? ওয়াই জেড এর ক্ষেত্রে আমরা বলবো এটা ওয়াই এবং এটা হচ্ছে জেড। যদি ডি জেড এক্স হয়, তাহলে জেড আর এক্স, ঠিক কিনা? ওকে, আর যদি হয় ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, সেক্ষেত্রে এটাকে আমরা কি লিখবো? এক্স এবং ওয়াই এর ঠিক মাঝখান বরাবর, ঠিক কিনা? ওকে, আর যদি হয় ডি জেড স্কোয়ার, তাহলে সেক্ষেত্রে এটা কেমন হবে? এটা যদি জেড অক্ষ হয়। ওকে, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো যে আমাদের কি বলছে যে এটা হচ্ছে অক্ষ বরাবর অবস্থিত, তার মানে কোন একটা অক্ষের উপর আছে। তুমি দেখো, এইটা একটা নির্দিষ্ট অক্ষের উপরে আছে, আবার এইটা একটা নির্দিষ্ট একটা অক্ষের উপরে। এই যে দেখো, এক্স এবং ওয়াই এর অক্ষের উপরে আছে, আর বাকিগুলো দেখো অক্ষের মাঝখানে আছে, তাই না? তার মানে এটা আনসার কি হবে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর হচ্ছে জেড স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কোনটা? এ নাম্বার আনসার। ওকে, আচ্ছা, কে কে বলছো? রিলোড দেখি কমেন্ট। আচ্ছা,
এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির রিটেনের প্রশ্ন, এটা কিন্তু রিটেনে আসছে, দেখবা বিগত বছর রিটেনে আসছে এবং এই গত বছর হচ্ছে এটা ডাইরেক্ট চলে আসছে কিসে, ডাইরেক্ট চলে আসছে এমসিকিউতে। আচ্ছা, এখানে আমাদের সাথে আছে মেহেদি হাসান রাজ আছে আমাদের সাথে, তারপরে আছে নিহান আছে, আচ্ছা আবু বকর সিদ্দিক আছে। ওকে ফাইন, তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই। নির্দিষ্ট আয়তনের প্রমাণ দ্রবণ তৈরিতে কোনটি ব্যবহার করা হয়? দেখো, নির্দিষ্ট আয়তনের প্রমাণ দ্রবণ তৈরিতে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রমাণ দ্রবণ। দেখো, প্রমাণ দ্রবণ তৈরিতে কোনটা ব্যবহার করা হয় সেটা আসছে। সামনের বছর কি আসতে পারে? সামনের বছর আসতে পারে যে প্রমাণ দ্রবণ কোনটি দিয়ে তৈরি করা হয়, নানান ধরনের প্রশ্ন আসতে পারে, অর্থাৎ প্রমাণ দ্রবণ রিলেটেড প্রশ্ন। প্রমাণ দ্রবণ কোনটা? যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে তাকে আমরা কি বলি? প্রমাণ দ্রবণ বলি, তাই না? আচ্ছা, এখানে আমরা বলতে পারি এটা কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নাকি হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। আমরা জানি প্রমাণ দ্রবণ যেগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। ওকে, তাহলে প্রমাণ দ্রবণ থেকে কি বলছে যে এটা কোথায় কোনটি ব্যবহার করা? আমরা জানি যে প্রমাণ দ্রবণের ক্ষেত্রে হচ্ছে আয়তনিক ফ্লাক্স ব্যবহার করা হয়। তাহলে কোনটা কোথায় ব্যবহার করা হয়? এখানে কিন্তু এই যে বুরের পিপেট আর মোজানি সিলিন্ডার এগুলো কিন্তু তোমার মাস্ট বি নোট করে নিতে হবে যে এইগুলো আমরা কোথায় কোথায় ব্যবহার করি। ঠিক আছে, এটা কোথায় কোথায় ব্যবহার করা যায়। ওকে, তাহলে প্রমাণ দ্রবণ নিয়ে আমরা একটা জিনিস বললাম কি, যে ধরনের ঘনমাত্রা জানা থাকে, ঠিক না? ঘনমাত্রা জানা থাকে, মোস্ট ইম্পর্টেন্ট, ঘনমাত্রা জানা থাকে। আবার আরেকটা জিনিস বলতে পারি যে এটা হচ্ছে কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, তাই না? প্রাইমারি স্ট্যান্ডার্ড। ওকে, ঘনমাত্রা জানা থাকে এবং হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। ওকে, নেক্সট টাইম দেখবা এখান থেকে প্রশ্ন আসবে, তাই এগুলো হচ্ছে নোট ডাউন করে ফেলবা। ওকে, নিচের কোন পরটির সামগ্রিক ডাইপোল সর্বাধিক? ডাইপোল ডাইপোল মুভমেন্ট আছে কোথায়? ডাইপোল ডাইপোল মুভমেন্ট কোথায় আছে? আচ্ছা দেখি কমেন্টসে জানো। আচ্ছা, ডি নাম্বার অপশন। আচ্ছা, আমরা ওটা শেষ করে ফেলছি, এখন হচ্ছে আমাদের 8 নম্বর প্রশ্ন। বলো 8 নম্বর প্রশ্নের আনসার কি হবে? ওকে, ডাইপোল মুভমেন্ট কি হবে বলো? আচ্ছা, ডাইপোল মুভমেন্ট মানে হচ্ছে ইলেকট্রন। আমরা জানি তড়িৎ ঋণাত্মক মৌল যখন থাকবে তখন হচ্ছে ইলেকট্রন টানাটানি করে, যেমন এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে এই পাশে যা এই পাশে যা, তার মানে এটা ডাইপোল মুভমেন্ট হচ্ছে 0। এমসিকিউতে প্রশ্ন আসবে যে ডাইপোল মুভমেন্ট 0 কোনটা? দুই পাশে যদি সমান দেখো তখন ডাইপোল মুভমেন্ট হচ্ছে 0। ওকে, আর এই ক্ষেত্রে দেখো আমাদের বলছে ডাইপোল মুভমেন্ট হচ্ছে সর্বাধিক। তুমি দেখো এই যে CH এই মৌলের ক্ষেত্রে এই যে অক্সিজেনটা কি তীব্র তড়িৎ ঋণাত্মক না? তাহলে এই ক্ষেত্রে কি ইলেকট্রন বেশি টেনে নিবে, তার মানে এখানে ডাইপোলের পরিমাণটা কিন্তু বেশি। এখানে নাই, কিন্তু এইখানে তুলনামূলক কি তুলনামূলক এখানে হচ্ছে বেশি। আচ্ছা, বুঝতে পারছো কিনা একটু দেখো, কমেন্টসে জানো। আচ্ছা, আর এই CL3 দেখো এখানেও ডাইপোল মুভমেন্ট আছে, এখানেও মুভমেন্ট আছে, তা এখানে কি ডাইপোল মুভমেন্টটা তুলনামূলক কম, কিন্তু এখানে তুলনামূলক কি বেশি, কারণ এখানে তড়িৎ মৌল ইলেকট্রন চায়, ক্লোরিন ইলেকট্রন চায়, আবার অক্সিজেন ইলেকট্রন চায়, তাই এখানে হচ্ছে তুলনামূলক কম। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন। আচ্ছা, যখন তোমরা আনসার করবা তখন মাস্ট বি লিখে দিবা যে 8B অথবা 7A, মানে নাম্বারের সাথে অপশনটা বলে দিবে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। কারণ অনেক সময় দেখবা যে নেট কানেকশন স্লো থাকার কারণে দেখা যায় যে হয় তোমার আনসারটা আমার পরে আসতেছে, তখন আমার বুঝতে অসুবিধা হয়। ঠিক আছে, আচ্ছা, এই বিক্রিয়ায় CO3 আয়নটি কি হিসেবে কাজ করে? মোস্ট ইম্পর্টেন্ট, CO3 2-, এটাকে আমরা বলি কি কার্বনেট, তাই না? এখানে একটা জিনিস খেয়াল করো তো, কার্বনেটটা কি হয়েছে এটা যদি আমি দেখি, কার্বনেটটা এখানে মূলত কি হয়েছে একটা জিনিস খেয়াল করো তো, এইটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি CO3 2-। এটা কিসে পরিণত হয়েছে আমাকে বলো তো? কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়েছে না? তারপর আমরা এখান থেকে বলতে পারি কি এই যে দুইটা অক্সিজেন ছিল, এই দুইটা অক্সিজেন সে কি করছে? ছেড়ে দিছে, তাই না? আর অক্সিজেন ছেড়ে দিলে বা ত্যাগ করলে বা মুক্ত জোট ছেড়ে দিলে সেটাকে আমরা কি বলি বলো? সেটা আমরা কি বলি? যারা ছাড়তে পারে তারা আমরা কি বলি? ক্ষার বলি। কি বলি? ক্ষার বলি। এটা আমরা কি ধরনের ক্ষার বলতে পারি? লুইস ক্ষার বলতে পারি, ঠিক কিনা বলো? লুইস ক্ষার বলতে পারি। যারা মুক্ত জোট ছেড়ে দেয় তাদেরকে আমরা বলি ক্ষার, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি লুইস ক্ষার। ওকে, আচ্ছা, ওকে, বুঝতে পারছো কিনা কমেন্টে জানাও। তাহলে আমরা যে কোনো ধরনের ইকুয়েশন যখন দেখবো তখন এই ইকুয়েশন গুলাকে যখন নির্দিষ্ট করে দিবে কোন একটা কিছু আয়ন, তখন আমরা এটার আয়নিক সমীকরণটা নিব এবং এই আয়নিক সমীকরণ থেকে আসলে কি উৎপন্ন হচ্ছে সেটা আমরা দেখে দেন হচ্ছে আমরা এটাকে টাচ করবো। ঠিক আছে, ওকে। নিচের কোন আয়নটিতে শুধুমাত্র একটি নিঃসঙ্গ জোড় আছে? মোস্ট ইম্পর্টেন্ট, যে একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কোথায় আছে? দেখো এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট এবং এটা অনেকে বুঝতে পারে না যেটা আসে কিভাবে কাজ করে। ওকে, একটি নিঃসঙ্গ জোড় আছে কোথায়?
ওকে ফাইন, আমরা দেখি একটি নিঃসঙ্গ জোড় কোথায় আছে। দেখো এটা হচ্ছে CH3 প্লাস, CH3 প্লাস কি আছে এখানে দেখো। তাহলে এটাকে আমরা বলতে পারি যে এই কার্বনের সাথে এখানে হচ্ছে আমাদের হাইড্রোজেন গুলা যুক্ত আছে, তাই না? কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত আছে এবং এটা হচ্ছে প্লাস। ওকে ফাইন, তাহলে এটা এটা হচ্ছে কি, এটাও সেম, কার্বনের সাথে হাইড্রোজেন গুলো যুক্ত আছে, হাইড্রোজেন গুলো যুক্ত আছে এবং এটা হচ্ছে মাইনাস। ওকে, এ আর বি অপশন দুটো খেয়াল করবা, এ আর বি অপশন। আচ্ছা কমেন্টস, ওকে ওকে আচ্ছা কোনটা আরেকবার ওইটা একটু বলতে হবে। এই ক্লাসগুলো কিন্তু আমাদের হচ্ছে আপলোড করা থাকবে, তুমি চাইলে রেকর্ড ক্লাসগুলো, এই আপলোড ক্লাসগুলো দেখতে পারবা, যেহেতু লাইভ ক্লাসগুলো থাকে 1 মাসের মতো থাকে, ওগুলো তুমি দেখতে পারো। আচ্ছা কোনটা আরেকবার এটা হচ্ছে মেনশন করে দিতে হবে, তাহলে হচ্ছে দেখা গেল যে আমরা রিভাইজ করতে পারবো। ঠিক আছে, রিভাইজ করার সুযোগ থাকবে আর কি। ওকে ওকে ফাইন, আসো তাহলে দেখো কার্বনে মূলত যেটা হয় সেটা হচ্ছে কি, কার্বন মূলত যেটা হয় কার্বন প্লাস মানে হচ্ছে দেখো কার্বন কি করে, একটা কার্বন হচ্ছে 6, আমরা এটাকে বলতে পারি এটা হচ্ছে 1s2 2s2 2p কত 2, তাই না? বা কার্বনের উত্তেজিত অবস্থা আমরা কি বলবো, 1s2 2s1 2px1 2py1 2p হচ্ছে z1। তাহলে এই যে ঘরগুলা ফাঁকা থাকে, এই ঘরগুলা কি করে, এই ঘরগুলা মূলত কি করে বলো, এই ঘরগুলা মূলত হচ্ছে যোগ বন্ধন গঠন করে, তাই না? তাহলে তুমি দেখো এখানে হাইড্রোজেন কয়টা তুমি দেখতে পাচ্ছ, 3টা হাইড্রোজেন, তাই না? তার মানে 3টা হাইড্রোজেন এখানে আসবে, তাহলে ধরো এখানে একটা হাইড্রোজেন আসলো, এখানে একটা হাইড্রোজেন আসলো, আর এখানে একটা হাইড্রোজেন আসলো। ওকে, আবার দেখো সি প্লাস, তার মানে কি এটা বাদ, ক্রস। তার মানে আমাদের বলছে কি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, থাকবে। কিন্তু এখানে দেখো তো এগুলো সবগুলোকে, সবগুলোকে আমি কি বলবো বলতো, আমরা এগুলোকে কি বলবো, এগুলো এটা হচ্ছে কি বন্ধন জোড়, এটা কি বন্ধন জোড়, এটা কি বন্ধন জোড়। তার মানে কি নিঃসঙ্গ জোড় কি নাই, ঠিক না? আর এটা তো ক্রস, নিঃসঙ্গ জোড় কি নাই, তাই না? আবার সি মাইনাস, এটার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, আমি এটার ক্ষেত্রে আমরা যখন করব সেম এটার বিষয়টা দেখো, তাহলে এটার ক্ষেত্রে কি হচ্ছে চিন্তা করো এইটাই, হ্যাঁ এর ক্ষেত্রে চিন্তা করো, তাহলে এখানে কি হচ্ছে, এখানে ঠিক 3টা আছে, তাই না? তার মানে কি এইটার যখন সি মাইনাস আছে তখন মানে কি এই ইলেকট্রনটা আছে, ঠিক না? আমরা যখন এটা ক্ষেত্রে দেখবো, সরি এটা ক্ষেত্রে দেখবো, তখন এই বক্সটা কেমন হবে দেখো, এইটা এইটা এইটা। ওকে ফাইন, আর এখানে হচ্ছে এটা। ওকে, তাহলে এখানে দেখো, তাহলে এখানে জোর গঠন করে জোর গঠন করে জোর গঠন করে। ওকে ফাইন, এটা একটা হাইড্রোজেন আসছে, এটা একটা হাইড্রোজেন আসছে, এটা একটা হাইড্রোজেন আসছে, তার মানে এখানে এই 3টা হাইড্রোজেন আসছে, আর এই যে মাইনাস আছে, তাই না? তার মানে এখানে একটা ইলেকট্রন অতিরিক্ত আছে, তার মানে এখানে নিঃসঙ্গ জোর ইলেকট্রন কিন্তু আছে, ঠিক না? আচ্ছা 9 নাম্বার, আচ্ছা 9 নাম্বার আমরা রিভাইজ দিব, আমরা আগে শেষ করি। তাহলে আমরা কি বললাম যে এখানে নিঃসঙ্গ জোড় ইলেকট্রন, তাহলে এটাতে নাই কেন আমরা বললাম, কারণ এটাতে কি আছে প্লাস, প্লাস থাকার কারণে এখানে কি আছে বলো একটা, আর এখানে আমরা বলছি নিঃসঙ্গ জোর ইলেকট্রন, ইলেকট্রন জোর আছে, তার মানে কি 2টা, একটা আছে, আর এখানে সি মাইনাস থাকার কারণে এখানে আরেকটা আছে, নিঃসঙ্গ ইলেকট্রন জোর 2টা আছে। ওকে আচ্ছা, সমুদ্র পৃষ্ঠ হতে 15 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের স্তরকে কি বলা হয়? ভাই এই স্তরগুলো মুখস্থ রাখতে হবে, কোনটা কোন স্তর কোন পর্যন্ত থাকে না থাকে এগুলো সবই হচ্ছে মুখস্থ করে ফেলতে হবে। ওকে, তোমরা এগুলা দেখবা যে ট্রপোমন্ডল স্ট্র্যাটোমন্ডল, তাই না? এই মন্ডলগুলো আছে এগুলো মুখস্থ করবে, স্ট্র্যাটোমন্ডল। ওকে, যেমন তোমার প্রশ্ন আছে স্ট্র্যাটোমন্ডল থেকে যে সবচেয়ে শান্ত মন্ডল কোনটা, এই টাইপের প্রশ্ন। আবার দেখবা যে এখানে বায়ুমণ্ডল স্তর থেকে আছে যে কোথায় জেট প্লেন চলতে পারে, কোনটাকে ওজোন স্তর বলা হয়, ওকে, কোথায় হচ্ছে মেঘ বৃষ্টি হয় না, এই টাইপের কিছু প্রশ্ন এখান থেকে আসে। তার মানে এই যে মন্ডলগুলো আছে এই মন্ডলগুলা খুব ভালো করে পড়বা। ওকে, মন্ডলগুলা কই থেকে প্রশ্ন আসছে বলো, এটা কিন্তু ফার্স্ট চ্যাপ্টার থেকে আসছে। একটা জিনিস খেয়াল করছো তোমরা, ঢাকা ইউনিভার্সিটি কিন্তু শর্ট সিলেবাস থেকে প্রশ্ন করবে সেটা বলে, কিন্তু প্রশ্ন কিন্তু করছে আসলে ফুল সিলেবাস থেকে প্রশ্নগুলো চলে আসছে। কারণ এটা কোন কোন চ্যাপ্টারের প্রশ্ন তুমি বলো, এটা কোথা থেকে আসছে, সেকেন্ড ব্যাডের প্রশ্ন থেকে আসছে। ওই টপিক গুলা কিন্তু তোমার একাডেমিকে ছিল না শর্ট সিলেবাসে, তাই না? কিন্তু এখান থেকে চলে আসছে, এর জন্য সবই পড়তে হয়, একটা চ্যাপ্টার যখন থাকে তখন এটা সবই পড়তে হয়। আচ্ছা, বলছে কি হাইড্রোজেনে এত অনুতে HNH বন্ধন কোণ কত, বলো বন্ধন কোণ কত হবে? ওকে, বন্ধন কোণ কত হবে বলো, এটা আনসার কি হবে, বন্ধন কোণ কত? ওকে,
এটা আশা করি সবাই জানো 107। এখানে বন্ধন কোণের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট গুলো আমি বলে দিচ্ছি, এগুলো নোট করবা। NH3 পড়বা, H2O পড়বা, PH3 পড়বা, এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এগুলো আসে, এগুলো ব্যতিক্রম ধর্মী, এগুলো আসে। যেমন এটা আসে, এটা কি আকৃতির? পিরামিড আকৃতির, তোমরা জানো। এটা কি আকৃতির সেটা তোমরা জানো, কি আকৃতি বলো? ভি আকৃতি, তাই না? এই তিনটা হচ্ছে খুব সুন্দর করে বই থেকে পড়ে ফেলবা। ওকে, বলছে কোন যৌগটি সবচেয়ে বেশি অ্যাসিডিক? সবচেয়ে বেশি অ্যাসিডিক। আচ্ছা, কে সবচেয়ে বেশি অ্যাসিডিক বলো তো? তোমরা জৈব যৌগ যখন পড়ছো তখন পড়ছো না যে অ্যালকাইন 1 সবচেয়ে বেশি অম্লধর্মী? কেন? কারণ এখানে কি সংকরিত থাকে? SP সংকরিত থাকে, ঠিক কিনা? FC সংকরিত থাকে, তখন হচ্ছে S এর প্রাধান্য তুলনামূলক বেশি, P এর প্রাধান্য তুলনামূলক হচ্ছে কম, যার জন্য সে সহজে কি করতে পারে? সহজে এখান থেকে হাইড্রোজেনকে সে কি করতে পারে? ত্যাগ করতে পারে। আর যে যত দ্রুত হাইড্রোজেনকে ত্যাগ করতে পারে তাকে আমরা কি বলি? সে তত বেশি অ্যাসিডিক, ঠিক কিনা? তাহলে কি হবে? CH ট্রিপল বন্ড CH, অর্থাৎ অ্যালকাইন 1। ওকে, সর্বনিম্ন কত কার্বনের অ্যালকিন আলোক সমতা প্রদর্শন করে? মোস্ট ইম্পর্টেন্ট, সর্বনিম্ন কত কার্বনে? দেখো, সর্বনিম্ন কত কার্বনের অ্যালকিন কি প্রদর্শন করে? আলোক সমতা। ভাই, আলোক সমতা হওয়ার জন্য কি হওয়া লাগবে? অবশ্যই কাইরাল কার্বন হওয়া লাগবে, ঠিক কিনা? কাইরাল হওয়া লাগবে। আচ্ছা, কাইরাল হইতে গেলে কার্বনের 4 হাতে 4টা ভিন্ন মূলক থাকা লাগে, আমরা এটা জানি। তাহলে তুমি এটা দেখো, এই প্রশ্নটা তোমার প্র্যাকটিস করার সাথে সাথেই আসবে। ধরো এখানে আমরা CH3 দিলাম, কথার কথা দিলাম। এখানে ধরো এখানে কি আমরা CH3 দিতে পারবো? এখানে দিতে পারবো, এখানে কোনো সুযোগ নাই। তাহলে এটাও চেঞ্জ করে দিই, ধরো C2H6, ধরো 5। ওকে, এখানে ধরো একটা হাইড্রোজেন দিলাম, কথার কথা। তারপর এখানে কি দিতে পারি? এখানে তো আর আমরা C2H5 দিতে পারি না, কারণ যেহেতু এখানে দিয়ে ফেলছি, তার মানে এখানে ভিন্ন একটা মৌলক দেওয়া লাগবে, ভিন্ন একটা মৌলক আমরা দিব, কার্বনের মৌলক দেওয়া লাগবে, কারণ হাইড্রোজেন তো এখানে দিয়ে ফেলছে, তাই না? তাহলে আমরা এখানে কি দিতে পারি? ধরো এটা হচ্ছে CH ডাবল বন্ড CH2 দিলাম, কথার কথা দিলাম। ওকে, দেখো তো এর থেকে নিচে কি তোমার কোনোভাবে কাইরাল করা সম্ভব? কমেন্টসে জানাও, এর থেকে নিচে কি কাইরাল করা কোনোভাবে সম্ভব? এটা কার্বনে কাইরাল করার জন্য এর থেকে নিচে কি কোনোভাবে পসিবল? বলো, পসিবল না, তাই না? ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলবো? যে যেহেতু, তাহলে এখানে কয়টা কার্বন জিনিস খেয়াল করে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। তার মানে মিনিমাম তোমার কার্বন লাগবে হচ্ছে কয়টা? 6টা। যদি তুমি এটাকে কাইরাল কার্বন বলছে, কি সর্বনিম্ন কত কার্বনের অ্যালকিন, কত কার্বনের কি বলছে? অ্যালকিন আলোক সমতা প্রদর্শন করে। তাহলে তুমি দেখাও, এটাকে ডাবল বন্ড লেখার কারণটা তুমি একটু বুঝে নিও, যে এটাকে ডাবল বন্ড লেখার একটাই কারণ, এটাকে আমি জোর করে কি বানাইছি বলো? অ্যালকিন বানাইছি। ওকে, কত কার্বনের অ্যালকিন? তাহলে অবশ্যই এটা অ্যালকিন হওয়া লাগবে, এবং এইটাকে কাইরাল কার্বন বানানো লাগবে। বুঝছো কিনা? ওকে, স্ট্রাকচার বুঝলে সহজে বুঝতে পারবা, কারণ তুমি যদি স্ট্রাকচার না লিখে তুমি যদি ডিরেক্ট লম্বা চেইন লেখো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বোঝাটা কঠিন। এই জন্য সবসময় এগুলো হচ্ছে স্ট্রাকচার একে একে করবা, ঠিক আছে? ওকে, যদি অ্যালকিন না বলতো তাহলে আমরা এখানে কোন একটা অ্যালকেন দিয়ে আমরা করতে পারতাম। ওকে, নিচের কোন আয়নের ঘনমাত্রা এত? কি বলছে? জিং 2 প্লাস Fe2 প্লাস Fe2 প্লাস। ওকে, ফাইন। এটা ব্যবহার করছে প্রমাণ বিভব সেলে। এই যে প্রমাণ সেলে বিভবের চেয়ে বেশি বলছে, কি এর প্রমাণ সেলের বিভবের চেয়ে বেশি। ওকে, এত এর সেলের যে বিভব সেটা হচ্ছে প্রমাণ সেল বিভবের চেয়ে বেশি। আচ্ছা, এটা একটু আমার বলো যে এটা কিভাবে কি করবো বলো? প্রমাণ সেল বিভবের চেয়ে বেশি। ওকে, কে কে দেখতেছে? ওকে, ওকে, আচ্ছা, আমরা কি জানি? এটা আমরা কি জানি? E ইকুয়ালস টু E নট স্কেল, তাই না? মাইনাস 2.303 RT বাই হচ্ছে NF। লগ বা লগ হচ্ছে ডান আইন বা বাম। তাহলে কি হবে? জিং 2 প্লাস আর হচ্ছে কি Fe2 প্লাস, তারপর স্কয়ার দেওয়া লাগবে, আর নিচে হচ্ছে কত? Fe3 প্লাস। এটা আমরা বুঝি কিনা? এটা আমরা বুঝি, এটা লেখার সাথে সাথে বুঝবো আশা করি। আচ্ছা, আমাদের বলছে সেল বিভব এবং হচ্ছে প্রমাণ সেল বিভব। এটা জিনিস খেয়াল করো তো, এইখান থেকে যত বেশি মাইনাস হবে তত কি এটা ছোট হয়ে যাবে না? যত বেশি মাইনাস হবে এটা তত বেশি, এই পাশেটা তত বেশি কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। এটা যত বেশি মাইনাস হবে এটা তত বেশি কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। তাহলে প্রমাণ সেল বিভবের মানটা প্রমাণ সেল বিভবের চেয়ে কি হবে? বেশি।
তাহলে তুমি যে বেশি করতে চাও এটা কম করা লাগবে, আর কম করার জন্য এটা মানটা কি করা লাগবে, বড় করা লাগবে। বুঝছো কিনা? এটা বড় করার জন্য কি ঘনমাত্রা কি করতে হবে, বাড়াইতে হবে, ঠিক কিনা? কমেন্টসে জানাও, কমেন্টসে জানাও। আচ্ছা ওকে, আচ্ছা তাহলে কি বললাম যে এটা যদি কমাইতে হয় তাহলে আমার এটা কি করতে হবে, বাড়াইতে হবে। তাহলে এখানে আমাদের যে সেল বিভবের মান সবচেয়ে বেশি, তার মানে এই বিভবের মানটা প্রমাণ সেল বিভবের চেয়ে বেশি হবে। তার মানে সেল বিভবের মানটা আমার বাড়াইতে হবে, আর প্রমাণ সেল বিভব কি করতে হবে, আমার কমাইতে হবে। তাহলে এটা যদি আমার বাড়াইতে হয় তাহলে এই মানটা আমাদের কি করা লাগবে, ছোট করা লাগবে, আর ছোট করার জন্য এই মানটা কি করা লাগবে, বড় করা লাগবে। লগের হিসাব তোমরা বুঝো। তাহলে এখানে অবশ্যই কি হবে, Fe3+ এর মানটা 1.1 মোলার, অর্থাৎ এটার মানটা কি বেশি নিতে হবে বা বড় মান নিতে হবে। ওকে, শর্টকাটে মনে রাখবা, এটা যত বাড়বে তত, এটা যত বাড়বে, নিচেটা যত বাড়বে, এই পাশেটা তত কি হবে, বড় হবে। ওকে, আচ্ছা আরেকবার ট্রাই করি। ওকে, তাহলে কি বলছে আমাদের, যে সেল বিভব যেটা আছে, সেল বিভব যেটা আছে সেটা হচ্ছে প্রমাণ সেল বিভব চেয়ে কি হবে, বেশি হবে। তাহলে প্রমাণ সেল বিভব তো ই নট সেল, সেটা তোমরা জানো তাই না? এটা তো হচ্ছে আমাদের প্রমাণ সেল বিভব, আর এটা হচ্ছে কি বিভব, তাই না? তাহলে প্রমাণ সেল বিভব থেকে বিভবটা কি হবে, বেশি হবে। তাহলে এটা যদি প্রমাণ সেল বিভব, প্রমাণ সেল বিভব হচ্ছে, তাহলে সেল বিভব এই মানটা যদি বেশি করতে চাও, বড় করতে চাও, তাহলে এই পাশের মানটা বড় করা লাগবে, আর এই টোটাল মানটাকে বড় করার জন্য এই মানটা ছোট করা লাগবে। এই পাশে যত ছোট হবে এখান থেকে তত বেশি কি কম মাইনাস হবে না, তাই না? ওকে, তাহলে এইটাকে ছোট করার জন্য আমাদের নিচের মানটা যত বড় হবে টোটাল মানটা তত ছোট হবে। তুমি এই ক্যালকুলেটর ইউজ করো, তাহলে এটা এই জিনিসটা ভালো ক্লিয়ার হবে। ওকে ওকে, জিঙ্ক কেন নিই না, কারণ জিঙ্ক হচ্ছে উপরের বিষয়। দেখো উপরের আয়নগুলা, উপরের আয়নগুলা কিন্তু নেওয়া যাবে না, নিচের আয়নটা নিতে হবে। ওকে, আচ্ছা দাবি প্রশ্ন। ওকে, এখানে কিছু বিষয় আছে যে এইগুলো হচ্ছে দাবি রিটেন প্রশ্ন। ওকে, দাবি রিটেন প্রশ্নগুলো খেয়াল করো, যে নিচের কোনটি বা কোনগুলি আর্দ্র বিশ্লেষিত হয় না, কারণ সহ ব্যাখ্যা করো। CCl4 দেওয়া আছে, NaCl দেওয়া আছে, CCl। তাহলে এখানে বলছে কোনটা আর্দ্র বিশ্লেষিত হয়, কোনটা আর্দ্র বিশ্লেষিত হয় না। এই ধরনের রিটেন প্রশ্নগুলো তোমরা যখন ইন্টারমিডিয়েট পড়েছো, ইন্টারমিডিয়েট একাডেমিকে কিন্তু এই প্রশ্নগুলো তুমি সলভ করছো। ওকে, তাহলে এখানে কিন্তু আমরা কি জানি, এখানে হচ্ছে ডি অরবিটাল একটা বিষয় আছে, ডি অরবিটাল একটা বিষয় আছে, তাই না? আমরা জানি ফাঁকা ডি অরবিটাল যদি থাকে, কি থাকে, যদি আমাদের ফাঁকা ডি অরবিটাল থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে কি বলবো, আর্দ্র বিশ্লেষিত হবে, আর যদি না থাকে আর্দ্র বিশ্লেষিত হবে না। ওকে, তাহলে রিটেনের যে সমাধানগুলো আছে, আমরা প্রত্যেকটা প্রশ্নে আপনার একটা জিনিস খেয়াল করি যে রিটেনে আমার প্রবলেম, রিটেন কিভাবে কি করব। তো রিটেনের প্রশ্নগুলোর জন্য যেটা করতে পারো সেটা হচ্ছে রিটেনের জন্য আমাদের সিরিজের রিটেন যে বইগুলো আছে সেগুলো তুমি কালেক্ট করতে পারো। ওকে, আচ্ছা এগুলো দেখবা রিটেনের জন্য। প্রশ্ন সেম, এই বিক্রিয়াগুলো দেখবা রিটেনের জন্য আছে, যেহেতু আমাদের এমসিকিউ ক্লাস, তাই এমসিকিউটা আমরা একটু ফোকাস করছি। ওকে, আচ্ছা জাবি প্রশ্ন, জাবির প্রশ্ন। ওকে, জাহাঙ্গীরনগরের যে প্রশ্নগুলো আছে এগুলো আমরা একটু দেখবো, জাহাঙ্গীরনগরে কি কি প্রশ্ন আছে, আমাদের সাথে কে কে আছে। ওকে, আচ্ছা ওকে, আমরা একটু ক্লিয়ার করে নেই। ওকে ওকে, কোন আয়নার আকার সবচেয়ে ছোট হবে? আচ্ছা একটু ফাস্ট। ওকে, নিচে কোন আয়নার আকার সবচেয়ে ছোট হবে? দেখো এখানে আমরা কি জানি যে নেগেটিভ চার্জ বাড়ার সাথে সাথে কি হয়, আমরা কি জানি, নেগেটিভ চার্জ বাড়ার সাথে সাথে, নেগেটিভ চার্জ বাড়লে আকার কি হয় বলো, আকার বড় হয়। আর পজিটিভ চার্জের ক্ষেত্রে কি বলবো, পজিটিভ চার্জ বাড়লে, পজিটিভ চার্জ বাড়লে আকার ছোট হয়। ওকে, আকার ছোট হয়, শেষ। আমরা শর্টকাট মনে রাখবো যে নেগেটিভ গুলো বাড়লে আকার বড় হয়, আর পজিটিভ গুলো বাড়লে আকার কি হয়, ছোট হয়, শেষ, শর্টকাট।
ওকে, নিচের কোনটি অধিক শক্তিশালী ক্ষার? আচ্ছা একটু কমেন্টসে জানাও, তাহলে আমার দ্রুত হবে। নিচের কোনটি অধিক শক্তিশালী ক্ষার? কে কে আছে অধিক শক্তিশালী ক্ষার? একটু কমেন্টসে জানাও। আচ্ছা আমরা একটু দেখে নিই, সবচেয়ে শক্তিশালী ক্ষার কোনটা বলো? সবচেয়ে শক্তিশালী ক্ষার। ওকে, সবচেয়ে শক্তিশালী ক্ষার কোনটা বলো? দেখো পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড এই দুইটাকে আমরা বাদ দিলাম, এটা তো দুর্বল ক্ষার, এটা তুমি এমনি জানো। সোডিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড কার আকার সবচেয়ে বড়? পটাশিয়াম আকার সবচেয়ে বড়, যেহেতু পটাশিয়াম আকার সবচেয়ে বড় তার মানে শক্তিশালী ক্ষার হচ্ছে কি পটাশিয়াম। কিসের জন্য? আকার বড়। বলছো অর্ধক্ষেপের জন্য নিচের কোনটি শর্ত? এই অর্ধক্ষেপের জন্য আমরা সবাই জানি, আমরা কি জানি? অর্ধক্ষেপের জন্য কেআইপি বড় হবে, কেএসপি কি হবে? কেএসপি কি হবে? ছোট হবে, তাই না? আচ্ছা বলো তো কেআইপি এবং কেএসপি যদি সমান হয়ে যায় তখন এটাকে আমরা কি বলি বলো? কেআইপি এবং কেএসপি যদি সমান হয়ে যায় তখন এটা আমরা কি বলি? সম্পৃক্ত দ্রবণ। কি বলি? সম্পৃক্ত দ্রবণ বলি। আর যদি এমন হয় যে কেআইপি থেকে কেএসপি বড় তখন আমরা এটাকে কি বলি বলো? তখন এটা আমরা বলি অসম্পৃক্ত দ্রবণ, ঠিক না? অসম্পৃক্ত দ্রবণ। ওকে, তাহলে এগুলো মনে রাখবো যে কখন কেএসপি কেআইপি সম্পর্ক কখন কোনটা আসে এবং কখন কোনটাতে কি হয়। ওকে ফাইন। ওকে বোঝা গেল কখন কোনটাতে কি হবে, এগুলো আমাদের মনে রাখতে হবে। যে আয়নিক গুণফল বেশি হলে তখন হচ্ছে কি, আরেক গুণফল বেশি হলে তখন হচ্ছে কি অর্ধক্ষেপ পড়ে। ওকে ডান। বলছে কি আণবিক বন্ধনে ক্যাটয়নের পোলারায়নের ক্ষমতার ক্রম নিচের কোনটি? পোলারায়ন ক্ষমতার কথা বলছে। দেখো তো আণবিক বন্ধনে ক্যাটয়নের পোলারায়ন ক্ষমতার কথা বলছে। পোলারায়ন ক্ষমতার ক্ষেত্রে আমরা কি বলবো? যে ক্যাটয়ন আকার যত ছোট, ক্যাটয়ন আকার যত ছোট তার পোলারায়ন ক্ষমতা তত কি বেশি। তাহলে এক নম্বর প্রশ্নে যে ক্যাটায়ন গুলো আছে, ক্যাটায়ন গুলোর ক্ষেত্রে আমরা দেখতেছি যে ক্যাটয়ন সবচেয়ে কি ছোট, আর বাকিগুলো আছে দেখো এটা ছোট, তারপর এটা, তারপর এটা, তাই না? ক্যাটয়ন যত ছোট হবে তার পোলারায়ন ক্ষমতা তত কি হবে? বেশি হবে। ওকে ফাইন। তারপরে ফেলিন দ্রবণে Cu2O অর্থাৎ কপার অক্সাইডে লাল অধক্ষেপ দেয়। কোথায় লাল অধক্ষেপ দেয় বলো? ফেলিন দ্রবণের ক্ষেত্রে, ফেলিন দ্রবণের ক্ষেত্রে লাল অধক্ষেপ দেয় কোথায়? কোথায় কোথায় লাল অধক্ষেপ দেয় আমরা এটা কি জানি? কোথায় কোথায় দেয় বলো? ফেলিন দ্রবণের ক্ষেত্রে কোথায় কোথায় লাল অধক্ষেপ দেয়? ওকে আমরা এগুলা জানি কিনা? ওকে ওকে দেখো ফেলিন দ্রবণ অধক্ষেপ দেয়। ফেলিন দ্রবণের ক্ষেত্রে কি আছে? অ্যালডিহাইড। ওকে ফাইন, অ্যালডিহাইডের সাথে কিন্তু সে লাল অধক্ষেপ দেয়। তোমরা জানো যে আমরা ফেলিন দ্রবণটা কোথায় ব্যবহার করি বলো? অ্যালডিহাইড এবং কিটোনের পার্থক্যসূচক বিক্রিয়া আমরা ফেলিন দ্রবণ ব্যবহার করি, ঠিক না? ওকে তারপর আবার কি আছে? ফর্মিক অ্যাসিড। ফেলিন দ্রবণ লাল অধক্ষেপ ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড আমরা জানি সবাই, ফর্মিক অ্যাসিড HCOOH। ওকে গ্লুকোজ, এই তিনটার সাথে কিন্তু ফেলিন দ্রবণ বিক্রিয়া দেয়। তার মানে কি হবে? ডি, অপশন ডি। ওকে আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, দেখো ফেলিন দ্রবণের যে বিক্রিয়াগুলো আছে এগুলো তুমি কি করতে পারো? নোট ডাউন করতে পারো। এগুলো হচ্ছে আমাদের কেমিস্ট্রি প্লাস বইতেও একদম আলাদা করে দেওয়া আছে ফেলিন দ্রবণের বিক্রিয়াগুলো। ওই বিক্রিয়াগুলো যেগুলো আছে সিরিয়াল বাই সিরিয়াল তুমি নোট করলেই তোমার হয়ে যাবে। ওকে ফাইন। এসটিপি তে গ্যাসের মোলার আয়তন কত? ভাই এসটিপি এটাকে আমার বাংলায় যদি বলি তখন আমরা বলবো এটাকে প্রমাণ তাপমাত্রা ও চাপ, ঠিক না? প্রমাণ তাপমাত্রা ও চাপ। এসটিপি স্ট্যান্ডার্ড এসএটিপি সরি এসএটিপি বলা আছে। তাহলে এসএটিপি কি আমরা বলি কক্ষ তাপমাত্রা ও চাপ, ঠিক না? কক্ষ তাপমাত্রা ও চাপ এসএটিপি স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। আয়তন কত? 24.789 লিটার, আমরা সবাই জানি, ঠিক না? এসএটিপি তে 24.789 লিটার। ওকে যদি এসটিপি বলতো তাহলে আমরা বলতাম কত? 22.4 লিটার। ওকে কোনটি ইলেকট্রোফাইল? ইলেকট্রোফাইল মানে কি বলো? ইলেকট্রোফাইল মানে হচ্ছে যার ইলেকট্রন প্রয়োজন আছে, ঠিক না? ইলেকট্রোফাইল মানে যার ইলেকট্রনের প্রয়োজন আছে। ওকে ফাইন। তাহলে ইলেকট্রোফাইল গুলো আমরা কিভাবে দেখবো? দেখো যেহেতু বলছে ইলেকট্রোফাইল তার মানে কি ইলেকট্রন কি করে আকর্ষণ করে বা ইলেকট্রন যার দরকার। আমি যেটা আনসার সেটার দিকে তাকাই। দেখো AlCl3 তুমি খেয়াল করো তো AlCl3 এর ক্ষেত্রে কি হয়? যে এলিমেন্টারি ইলেকট্রন কয়টা? 13টা, সে পাইছে কয়টা? 3টা, তার মানে কত? 16 না? তাহলে টোটাল ইলেকট্রন কয়টা? 16টা। আমরা জানি টোটাল ইলেকট্রন হওয়া লাগবে কয়টা বলো? 18টা হওয়া লাগবে, ঠিক কিনা? 18টা হলে সে কি করে অষ্টক পূরণ করবে বা নিশ্চয়ই সে কাঠামো অর্জন করতে পারবে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতেছি যে অ্যালুমিনিয়াম 3টার সাথে যুক্ত 16টা ইলেকট্রন করতে পারছে, তার মানে তার আরো 2টা ইলেকট্রন প্রয়োজন। আর 2টা ইলেকট্রন প্রয়োজন, এর জন্যই এটা একটা কি ইলেকট্রোফাইল। ওকে বুঝছো কিনা বলো? আর এখানে দেখো সবগুলো ক্ষেত্রে তুমি জানো যে এখানে কি আছে? অতিরিক্ত ইলেকট্রন আছে, এখানেও কি আছে? অক্সিজেন আছে, তার মানে আছে এখানে অক্সিজেন আছে, তার মানে এখানেও আছে। তার মানে যার ইলেকট্রন বেশি আছে তারা সবাই হচ্ছে নিউক্লিওফাইল, আর যার ইলেকট্রন কম আছে সে হচ্ছে ইলেকট্রোফাইল। ওকে আচ্ছা
কোন মোলের পরমাণুর যোজ্য স্তরে NH2 NP5 ইলেকট্রন বিন্যাস থাকলে ওই মোলের অবস্থান সারণীতে কোন গ্রুপে হবে? মোস্ট ইম্পর্টেন্ট, NH2 NP5 ইলেকট্রন বিন্যাস থাকলে ওই মোলের অবস্থান পর্যায় সারণীতে কোন গ্রুপে হবে? দেখো পর্যায় সারণী কোন গ্রুপে হবে সেটা বলছে। আচ্ছা, আর যদি NP5 আমরা যদি 3p5 চিন্তা করি, আর এটা যদি আমরা 3s2 চিন্তা করি, তাহলে এখানে 2p6 আছে, আর এর আগে কি আছে বলো? যাই থাকুক, আমরা জানি বলছে এখানে বলছে কোন গ্রুপে হবে, তাই না? কোন গ্রুপের কথা বের করতে বলছে। তাহলে পি এর ক্ষেত্রে আমরা গ্রুপটা কিভাবে বের করি? আমরা জানি পি এর ক্ষেত্রে গ্রুপ বের করি, এস এর যেটা আছে পি এর যেটা সেটাকে যোগ করে 2 + 5 সাথে আমরা কি করি 10 যোগ করি, তার মানে গ্রুপ সংখ্যা কত হবে? 17। বুঝছো কিনা? আচ্ছা, কে কে আছে আমরা একটু দেখি, কে কে আছে আমাদের সাথে, কে কে আছে আমাদের সাথে দেখি একটু। ওকে, হাবিবুর রহমান হাবিব আছে আমাদের সাথে। ওকে, আচ্ছা, তাপিন আছে। ওকে, ফাইন। তাহলে বুঝতো কিনা? তাহলে এটা আমি কিভাবে করলাম, যে এটার আগে দেখো যেহেতু এটা পি অরবিটালের ক্ষেত্রে গ্রুপ সংখ্যা নির্ণয়ের নিয়ম হচ্ছে s + p, সাথে হচ্ছে আমাদের কি যোগ করা লাগবে? 10 যোগ করা লাগবে, ঠিক কিনা? যদি আমাদের ডি তে আসতো তাহলে আমরা ডি এর ইলেকট্রন সংখ্যা, তাহলে ডি এর ইলেকট্রন সংখ্যা এস আর ডি এর ইলেকট্রন সংখ্যা শুধুমাত্র যোগ করতাম, তাই না? ওকে, আচ্ছা, বুঝতে পারছো। আন্তর্জাতিকভাবে রাসায়নিক দ্বারা স্বীকৃত সবুজ রসায়ন মূলনীতি, ভাই সবুজ রসায়ন মানে কি? গ্রেন কেমিস্ট্রি। মূলনীতি কয়টা? 12টা মূলনীতি আছে। সবুজ রসায়নের মূলনীতি আছে কয়টা? 12টা মূলনীতি আছে। ওকে, মুখস্থ করবা, এগুলো আসবে, কোন কোন নীতি আছে, কি কি আছে, এগুলো সব মুখস্থ করবা। ওকে ওকে ওকে, আমরা যাই সামনে আগে। এত আইসোটোপের নিউট্রন সংখ্যা কত? ভাই নিউট্রন সংখ্যা একদম ইজি, আমরা জানি নিউট্রন সংখ্যা মানে কি বলো? ভর সংখ্যা মাইনাস হচ্ছে প্রোটন সংখ্যা, তাই না? তাহলে ভর সংখ্যা হচ্ছে 15, প্রোটন সংখ্যা হচ্ছে কত? 7, তার মানে কত হবে? 8। ওকে, 8। তারপরে গ্রাফাইটে কোন ধরনের সংকরণ ঘটে? গ্রাফাইট, বলো গ্রাফাইট, হিরক এবং গ্রাফাইট সবচেয়ে বেশি প্রশ্ন আসে। হিরক এবং গ্রাফাইটে কোন ধরনের সংকরণ ঘটে? মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, দুইটাই আমরা জানি কার্বনের সংকরণ দুইটাই, তো এই দুইটা কার্বনের সংকরণের ক্ষেত্রে কোনটা কোথায় ঘটে বলো? গ্রাফাইটে এবং হচ্ছে গ্রাফাইটে এবং হিরকে। ওকে, বলো, দেখো এটা হচ্ছে গ্রাফাইট, গ্রাফাইটে মনে রাখবা এটা হচ্ছে sp2, আর হিরক কি ভাই? হিরক হচ্ছে sp3। এটা হচ্ছে ইলেকট্রন পরিবহন করে, আর হচ্ছে ইলেকট্রন পরিবহন করে না। ওকে, গ্রাফাইট এবং হিরক। গ্রাফাইট মানে কি? পেন্সিল, ঠিক না? পেন্সিল দিয়ে টেস্ট করবা, বাসায় টেস্ট করে দেখবা কাজ করে কিনা, ঠিক আছে? কাঠের পেন্সিল, ঠিক আছে? কিছু হইলে আমি দেয় নাই, শুকনা কাঠ অবশ্যই পেন্সিল দিয়ে ট্রাই করবা। এগুলা বাসায় অ্যাডমিশন টাইম এগুলো উল্টাপাল্টা করা যাবে না, ঠিক আছে? তো অনেকে করে, আমার এক কাছের বন্ধু করছিল আর কি এক সময় হিরক দিয়ে। ওকে, ফাইন। তাহলে আমরা কি বলবো? যে এটা হচ্ছে sp2। ওকে, কোনটি শক্তিশালী বিজারক? মোস্ট বলো, শক্তিশালী বিজারক মানে কি বলো তো? শক্তিশালী বিজারক মানে সেই ইলেকট্রন কি করতে পারে? বিজারক মানে কি? ইলেকট্রন গ্রহণ করা না ত্যাগ করা, বলো? বিজারক মানে ইলেকট্রন কি ত্যাগ করা, ঠিক কিনা? সবচেয়ে শক্তিশালী বিজারক কোনটা বলো? বিজারণ ক্ষমতা, তোমরা যদি পর্যায় সারণী গুলো দেখো, সক্রিয়তা সিরিজ দেখো, ওইখানে বিজারণের ক্ষমতা তুমি কিন্তু খুব সুন্দর করে জানতে পারবা, যে কোনটা শক্তিশালী বিজারক দেয়, কোনটা শক্তিশালী বিজারক দেয় না। এই টাইপের যে প্রশ্নগুলো আছে এগুলা কিন্তু তুমি এখান থেকে আনসার করতে পারবা। ওকে, আচ্ছা, এটা জানো আশা করি। লিথিয়াম শক্তিশালী বিজারক। ওকে, জারক বিজারক যেগুলো আছে এগুলো সব দেখবা, এখান থেকে লিস্ট দেখবা। অ্যাসিড বৃষ্টির সাথে সংশ্লিষ্ট নয় কোনটি? বলো, কোনটা অ্যাসিড বৃষ্টি সৃষ্টিতে ভূমিকা পালন করে না? ওকে, অ্যাসিড বৃষ্টি আমরা জানি যে গ্রিন হাউস গ্যাসের জন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছে কে? কার্বন ডাইঅক্সাইড। আমরা জানি গ্রিন হাউস গ্যাসের জন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তার মানে এটা অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী নয়। আর বাকি যেগুলো আছে সবগুলোর জন্য অ্যাসিড বৃষ্টি, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, তাই না? নাইট্রিক অ্যাসিড। ওকে, মনে রাখবা এগুলো সব লিস্ট করা আছে, এগুলো প্রত্যেকটা অধ্যায় দেখবা। আচ্ছা, এক ফ্যারাডে বলতে কি বোঝায়? আমরা এগুলো সবাই জানি। এক ফ্যারাডে বলতে এটা তড়িৎ রসায়নে 96500 কুলম্বের একটি ইলেকট্রন চার্জ বোঝায়, তাই না? 96 এত চার্জ বোঝায়। আচ্ছা, এটাও তো আনসার হবে, তাই না? 96500 কুলম্ব একটি চার্জ, 6.2। আচ্ছা, এটা তো সবই আনসার মনে হচ্ছে, এরকম কেন? 96500 কুলম্বের একটি চার্জ,
আচ্ছা এইটা তো আনসার হচ্ছে 96500 কলম। আচ্ছা এটা হয়তো বা আমাদের টাইপিং মিস্টেক হতে পারে বা প্রশ্নে মিস্টেক হতে পারে, তাই না? তোমরা আমাকে বলো 1 ফ্যারাডে মানে কি? 1 মোল চার্জ। 1 মোল মানে কি? 6.023 ইন্টু 10⁻23 এতটি ইলেকট্রনের চার্জ, ঠিক কিনা বলো? অথবা 96500 কলমের চার্জ। টি চার্জ হবে না, 96500 কলমের চার্জ হবে। আচ্ছা এটা একটু প্রবলেম আছে, আমরা পি লিখে রাখলাম। ওকে, পর্যায় সারণীতে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে মৌলগুলির ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক? একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে কি হয়? একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে কি হয়? বলো বলো বলো, কি হয় সবার আগে কে বলতে পারে? একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে কি হয় বলো? একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে কি হয়? হ্যাঁ কে কে বলছে? হ্যাঁ ওই প্রশ্ন অল হবে, এটা বলো। একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে কি হবে আমাদের, বলো। পর্যায় সারণীতে একই সারণীতে বাম থেকে ডান দিকে গেলে কোনটি ঘটে? আচ্ছা ওকে, আচ্ছা দাও আগে আমি দিয়ে দিচ্ছি। একই পর্যায়ে যখন বাম থেকে ডান দিকে যাব তখন হচ্ছে আমাদের কি হবে বলো? আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। বাম থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তি, কোন তথ্যটি সঠিক? আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, ইলেকট্রন শক্তি হ্রাস পায়। তড়িৎ ঋণাত্মকতা অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত থাকার কোনো সুযোগ নেই। পরমাণুর আকার বাড়তে থাকে, পরমাণু আকার বাড়তে থাকে না, আমরা জানি পরমাণু আকার কমতে থাকে, ঠিক না? আর আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায় না হ্রাস পায়, বলো কে কে আছো এখানে দেখি। আচ্ছা শর্টকাট মারি দিই, তোমরা দেখো অনেকে কনফিউজড কি হবে। আইথ মনে রাখবা, আইথ আইথ বাম থেকে ডানে গেলে বাড়ে আর উপর থেকে নিচে গেলে কমে, শেষ। বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কি কমে। আচ্ছা আইথ মানে কি তোমরা বুঝতে পারছো? আইথ মানে কি? আইথের আ মানে হচ্ছে কি আয়নীকরণ শক্তি, আয়নীকরণ আয়নীকরণ শক্তি। ওকে, ই মানে কি বলো? ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি। আর ত মানে কি বলো? ত মানে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। ওকে ফাইন, তাহলে কি বললাম? একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে বাড়ে আর উপর থেকে নিচে গেলে, অর্থাৎ এটা হচ্ছে গ্রুপ ভিত্তিক সম্পর্ক, এটা হচ্ছে কি পর্যায় ভিত্তিক সম্পর্ক। ওকে, তাহলে কি বলছে যে পর্যায় সারণীতে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে মৌলটির ক্ষেত্রে কি হয়? আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, আয়নীকরণ শক্তি কি বৃদ্ধি পায়। ওকে আনসার এ। ওকে ফাইন, তাহলে আমাদের সাথে ওকে ফাইন কাঠ গোলাপ, কার আইডির নাম জানি না, কাঠ গোলাপ নামটা সুন্দর। শহীদুল, তারপর হচ্ছে পাভেল বলছে এ, গুড। ওকে, তারপর নিচের কোন ইলেকট্রন বিন্যাসে অফ বাউন্ড নীতি মানা হয়নি, বলো। অফ বাউন্ড নীতি আমরা কি জানি বলো? অফ বাউন্ড নীতি ক্ষেত্রে আমরা কি জানি? n প্লাস এল এর যে মানগুলো আছে এগুলোর ক্ষেত্রে আমরা জানি, তাই না? n প্লাস এল এর যে মানগুলো আছে এইগুলা আমরা জানি। আচ্ছা n প্লাস এল মানা হয়নি কোনটি? 2s এ ঢুকে 2p তে ঢুকছে, 3s এ ঢুকে 3p তে ঢুকছে, ওকে ফাইন। 5s এ যে 5p তে ঢুকছে, ওকে ফাইন। 4s এ ঢুকে 3d তে ঢুকছে, ফাইন। মানা হয়নি, এটা সবগুলাই মানা হয়েছে, রাইট? এগুলো সবগুলাই মানা হয়েছে, তাই না? তোমরা আমাকে বলো, এটা সবগুলাই মানা হয়েছে। প্রশ্নের প্রবলেম? ওকে, জাহাঙ্গীরনগরের প্রশ্নে এটা প্রবলেম আছে, কারণ এখানে হচ্ছে সবগুলাই মানা হয়েছে। দেখো তুমি, আমরা যখন দেখো সব এস গুলাতে ইলেকট্রন ঢোকার পরে তারপরে বাকিগুলোতে ঢুকছে, তাই না? তার মানে এখানে সবগুলা মানা হয়েছে, ঠিক কিনা বলো? তার মানে কি ভার্সিটি পরীক্ষায় কিন্তু প্রশ্নগুলা ভুল আসে। তাহলে সেই ক্ষেত্রে তোমার একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যখন আমি অ্যাডমিশন পরীক্ষা দিব কিছু কিছু প্রশ্ন তোমার স্কিপ করা, এইটাও দক্ষতা। এই স্কিপ করার মাধ্যমেও তুমি চান্স পাবা, ঠিক আছে? যেমন একটা প্রশ্ন দেখো, প্রবলেম একটা প্রশ্ন, এই প্রশ্ন করতে গিয়ে তুমি যদি পরীক্ষা হলে সময় নষ্ট করো অথবা ভুল দেখাও, তাহলে কিন্তু এটা তোমার টাইম লস ছাড়া আর কিছুই না। প্রশ্ন ঠিক আছে কিন্তু প্রশ্নের আনসার এখানে কিন্তু অপশনে কিন্তু ভুল আছে, হয়তো তাদের এখানে টাইপিং মিস্টেক ছিল। ওকে, এগুলো খেয়াল রাখবা। মাঝে মধ্যে স্কিপ করা হচ্ছে পরীক্ষা। হচ্ছে আমাদের হোসেন ভাই বলতেছিল যে প্রশ্ন কিন্তু 100% কেউ সমাধান করে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় না, এদেরও মার্কস থাকে 80 85 82, তার মানে তারা নিজেরাও কিন্তু 10-15 মার্কস পায় না। সো এটা কি খেয়াল রাখবা। ওকে, এই প্রশ্নটা ভুল। ওকে, তারপরে প্রশ্ন,
বলছে এত শুষ্ক ইথার এম যৌগটির নাম কি হবে? তাহলে এই যে অ্যালকাইল, এটা কি অ্যালকাইল হ্যালাইড না? অ্যালকাইল হ্যালাইডের সাথে কার বিক্রিয়া দিচ্ছ? সোডিয়ামের বিক্রিয়া, শুষ্ক ইথার। কি বিক্রিয়া বলো? এই বিক্রিয়ার নাম কি বলতে পারো? কমেন্টসে জানো। অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়ামের যে বিক্রিয়া, এই বিক্রিয়া এটা কি ধরনের বিক্রিয়া? আমরা এটাকে কি বলি? শুষ্ক ইথার দিয়ে বলো। অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়াগুলোকে আমরা কি বিক্রিয়া বলি? ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো অ্যালকাইল হ্যালাইড যখন বিক্রিয়া করবে তখন এখানে কি হবে, যে এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কয়টা আছে? এখানে ডাবল ডাবল হয়ে যায়, ঠিক কিনা বলো? ডাবল ডাবল হয়ে যায় কিনা? আচ্ছা, কমেন্টস আমি দেখতে পাচ্ছি না, নাকি নেটের প্রবলেম সেটা আমি জানি না, তারপরে দেখি একটু ট্রাই করি। ওকে ওকে ফাইন। আমরা জানি যে সোডিয়াম এবং শুষ্ক ইথার যখন আমরা ব্যবহার করব, এই যে বিক্রিয়া, এই বিক্রিয়া যে জিনিসটা হয় সেটা হচ্ছে এই বিক্রিয়া কিন্তু সংখ্যা ডাবল ডাবল হয়ে যায়, ঠিক না বলো? সংখ্যা কিন্তু ডাবল হয়ে যায়। দেখো এই বিক্রিয়াটা আমরা একটা জিনিস খেয়াল করবো, এই বিক্রিয়া যেটা হয় সেটা হচ্ছে এটা সংখ্যাটা ডাবল হয়। এই সংখ্যাটা ডাবল হয়ে কি হয়, যে CH3 ছিল, CH2 ছিল, CH2 ছিল, এবং এখান থেকে কি হয়, এই সোডিয়াম এবং ব্রোমাইড বের হয়ে গিয়ে কি উৎপন্ন করে? সোডিয়াম ব্রোমাইড অর্থাৎ NaBr উৎপন্ন করে। আর এখান থেকে কি হয়, এই সংখ্যাটা CH2 CH2 CH3 হয়। তার মানে এটা একটা কি উৎপন্ন হয়েছে ভাই? অ্যালকেন উৎপন্ন হয়েছে। অ্যালকেন উৎপন্ন হবে। এখানে কার্বন সংখ্যা 1 2 3 4 5 6, তার মানে এটা অবশ্যই কি, এটা একটা হেক্সেন। এটা অবশ্যই একটা হেক্সেন, তাই না? তাহলে এটাকে আমরা কি বলতে পারি? C6H কত হবে বলো? হেক্সেন যদি হয় তাহলে C6H হচ্ছে 14, ঠিক কি না? ওকে, এর জন্য আমরা বলছি যে নামীয় যে বিক্রিয়াগুলো আছে, যেগুলো দেখবা কেমিস্ট্রি প্লাস বই যাদের আছে দেখবা ওইখানে যে নামীয় বিক্রিয়াগুলোর ক্ষেত্রে যে ওইখান থেকে স্পেশাল যে বিক্রিয়াগুলো আছে, হ্যাঁ, কি কি বিক্রিয়া বলতো? মার্কনিকভ বিক্রিয়া, তারপর হচ্ছে স্যান্ডমিয়ার বিক্রিয়া। ওকে, এই বিক্রিয়াগুলো দেখবা। ওকে, আমরা সামনে যাই। ওজনীকরণ বিক্রিয়া মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। অষ্টক অপূর্ণ যৌগ কোনটা বলো? কোনটি অষ্টক অপূর্ণ যৌগ? অষ্টক অপূর্ণ যৌগ এখানে কোনটি? আচ্ছা, আজকে আমরা হচ্ছে জাহাঙ্গীরনগর প্রশ্ন পর্যন্ত আমরা রাখবো, নেক্সট দিন হচ্ছে এরপর থেকে আমরা শুরু করবো অষ্টক অপূর্ণ যৌগ কোনটা, কোনটাতে ইলেকট্রন সংখ্যা কম, কোনটাতে ইলেকট্রন সংখ্যা বেশি বলো। বোরনের ক্ষেত্রে আমরা কি জানি বলো? বোরনের ক্ষেত্রে আমরা যেটা জানি সেটা হচ্ছে, দেখো আমরা অষ্টক বের করার শর্টকাট সূত্র আমরা দেখাই দিই, যে এখানে দেখো অষ্টক বের করার সূত্র হচ্ছে কোন একটা মৌলের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন, সর্বশেষ কক্ষের ইলেকট্রন, সর্বশেষ কক্ষের ইলেকট্রন প্লাস পাশের যৌগের যোজনী ইনটু পরমাণু সংখ্যা, পরমাণু সংখ্যা। এই সূত্র তুমি মনে রাখলে তোমার অষ্টক পূর্ণ না অপূর্ণ তুমি এগুলো সবকিছু আনসার করতে পারবা। তুমি দেখো এখানে কি আসবে, এখানে দেখো সর্বশেষ কক্ষের ইলেকট্রন, এই যে বোরন ফ্লোরাইড, যেটা আনসার সেটা আমি তোমাদের বুঝাচ্ছি, তোমরা বাকিটা এমনি বুঝে যাবা। বোরন ফ্লোরাইডের ক্ষেত্রে তুমি একটা জিনিস খেয়াল করো, বোরনের সর্বশেষ কয়টা বলো? বোরন হচ্ছে কত নম্বর? 5। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন 5, তাহলে সর্বশেষ কত? 3। তাহলে 3 প্লাস যোজনী কত? ফ্লোরাইড যোজনী 1 ইনটু তার পরমাণু হচ্ছে কয়টা? 3টা, তাহলে টোটাল এখানে আনসার হবে কত? 6। আমরা জানি সর্বশেষ কক্ষপথে যদি 8টা ইলেকট্রন থাকে তখন আমরা এটা বলি অষ্টক, যদি 8টার বেশি থাকে তখন আমরা বলি অষ্টক সম্প্রসারণ, যদি কম থাকে তখন আমরা বলি অষ্টক সংকোচন, অথবা আমরা বলবো যে অষ্টক অপূর্ণ যৌগ কি হবে? BF3। ওকে, আশা করি বুঝছো। তারপরে প্রশ্ন, কোন যৌগের পুনর্বিন্যাসের ফলে ইউরিয়া তৈরি হয়? এটা কমন প্রশ্ন। প্রথম জৈব যৌগ, ঠিক না? প্রথম যে জৈব যৌগ উৎপন্ন হয়েছিল, সে প্রথম যে জৈব যৌগ সেটা হচ্ছে কি? ওকে, আমরা জানি অ্যামোনিয়াম সায়ানাইড, ঠিক না? পুনর্বিন্যাস ইউরিয়া বিক্রিয়া করছিল, কি হবে? NH4CNO, এগুলো আমরা জানি, এগুলো পড়ে ফেলবা। ওকে, এত এখানে ডেল এইচ কি? এখানে ডেল এইচ কি বলো? M প্লাস ডেল এইচ, তাহলে ওই পাশে হচ্ছে M আর হচ্ছে ইলেকট্রন, তাহলে এখানে ডেল এইচটা কি হিসেবে কাজ করতেছে মূলত বলো? ডেল এইচ মানে কি ভাই? তাপ না? তাপ মানে কি? শক্তি। কি শক্তি এটা? এটা হচ্ছে আয়নীকরণ শক্তি। এই যে দেখো কি উৎপন্ন হয়েছে? আয়ন উৎপন্ন হয়েছে, তার মানে ডেল এইচটা এখানে কি হিসেবে কাজ করবে? আয়নীকরণ শক্তি হিসেবে কাজ করতেছে। ওকে, সামনে আগে আমরা সোডিয়াম আয়ন শনাক্ত করার জন্য কোনটি ব্যবহৃত হয়? কমন একটা প্রশ্ন। সোডিয়াম আয়ন শনাক্ত করার জন্য তোমার বইতে
একটা যৌগই আছে, একটু ভিন্ন টাইপের যৌগ দিয়ে আমরা হচ্ছে শনাক্তকরণ করি। এই যৌগের নাম হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমনেট। পটাশিয়াম পাইরো অ্যান্টিমনেট। ওকে, বিক্রিয়ার হারের একক কি বলো? বিক্রিয়ার হারের একক কি হবে? বিক্রিয়া হারের একক কি হবে বলো? আমরা বিক্রিয়া হার চতুর্থ অধ্যায় থেকে প্রশ্ন আসছে, তাই না? বিক্রিয়া হারের একক কি হবে বলো? আমরা জানি বিক্রিয়া হারের একক হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড। মোল পার লিটার পার সেকেন্ড, ঠিক না? মোল পার লিটার পার সেকেন্ড। মূলত যেটা হবে সেটা কি জানো? সেটা হচ্ছে মোল পার লিটার পার টাইম। মোল পার লিটার পার মূলত হচ্ছে টাইম। এই টাইমটা সেকেন্ডে হতে পারে, মিনিটে হতে পারে, তাই না? মোল পার লিটার পার টাইম। যদি সেকেন্ডটা হয়, আমরা সেকেন্ড হিসেব করি, তখন এটাকে আমরা বলি মোল পার লিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা, জাহাঙ্গীরনগর প্রশ্ন ব্যাংক সমাধান আর দাবি সমাধান আমরা দেখলাম। এখান থেকে যার যেটা সমস্যা, তোমরা হচ্ছে ক্লাসটা রেকর্ড থাকবে, যেহেতু আপলোড করা থাকবে, তোমরা ওই জিনিসটা দেখবা। যদি স্পেশালি কিছু না বুঝো, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের পেজে ইনবক্স করবা যে স্যার এই প্রশ্নটা বুঝি নাই, আমরা ট্রাই করব তোমাকে সমাধান দেওয়ার। ওকে, যেহেতু অ্যাডমিশন খুব বেশি দিন নাই, বাংলাদেশের পলিটিক্যাল অবস্থার জন্য হয়তোবা এডমিশন গুলো তোমাদের ডিসেম্বর থেকে জানুয়ারির ভিতরে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। দুই একটা প্রশ্ন পরীক্ষা হয়তো হবে না, হয়তোবা পরে গিয়ে হবে, বা কোনো একটা প্রবলেম হলেও হতে পারে, আমরা চাই না প্রবলেম হোক। এর জন্য হচ্ছে তোমরা প্রিপারেশন নিবা যে তোমাদের এক্সাম গুলো ডিসেম্বরে হচ্ছে অথবা জানুয়ারিতে হচ্ছে। ওকে, আর মেডিকেল পরীক্ষা সবার আগে হবে। মেডিকেল পরীক্ষা তো সবার আগে প্রতি বছরই হয়। মেডিকেল পরীক্ষা, বিইপির পরীক্ষা, এগুলো সবসময় আগে হয়। এর জন্য হচ্ছে এগুলো আগে থেকে প্রিপেয়ার থাকবা। ওকে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই, ঠিক আছে? নেক্সট দিন আমরা হচ্ছে অন্যান্য যে প্রশ্নগুলো আছে এগুলো আমরা ট্রাই করব, ঠিক আছে? ওকে,